रंग राजी, मैं तो सावर के रंग राजी। साज सिंगार बांधि पग घुंघरू, साज सिंगार बांधि पग घुंघरू, लोक लाज त्याजे नाची रे, लोक लाज त्याज नाची रे। मैं तो सावर के रंग राजी, मैं तो सावर के रंग राजी। কতগুলো গ্রেডেশন সিস্টেম আছে রেডিওতে, এইটা একটু বলি শ্রোতাদের, এটা অনেকেই জানেন না। মানে সবচেয়ে তলার গ্রেড যেটা, সেটা বি গ্রেড। আরো আগে আমি শুনেছি আমাদের যারা সিনিয়র ছিলেন সেই সময় এটা সি গ্রেডও ছিল রেডিওতে, এবং তাদের নাকি সেই সময়কার ফিস ছিল 30 টাকা সামথিং, এরকম একটা হবে, 30 রুপিস এরকম। তো সময় 30 টাকার মূল্য, 30 টাকা অনেক ছিল, সত্যি তাই। তো এখন যেটা আছে গ্রেডিং সিস্টেম, বি গ্রেড সবচেয়ে নিচু, তারপরে বি হাই গ্রেড একটা প্যালেটেবল, তারপরে হচ্ছে এ গ্রেড, সবার উপরে যে গ্রেডটা সেটা হচ্ছে টপ গ্রেড, যেটা আমি 2018 সালে পেয়েছি। এগুলো সব পরীক্ষা দিয়ে পেতে হয়। ভারী সুন্দর লাগলো কিন্তু, তাই না? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। এখন যেটা জানবো সেটা হচ্ছে আপনার জীবনের প্রায় অনেকটা অংশ জুড়ে রয়েছে অল ইন্ডিয়া রেডিও। আমরা কিছুক্ষণ আগে অল ইন্ডিয়া রেডিওর আমরা মানে ক্যামেরা তখন বন্ধ ছিল, অনেক মজার মজার গল্প আমরা শুনছিলাম। তা সেই অল ইন্ডিয়া রেডিওতে আপনার আসা এবং তার অভিজ্ঞতা, তার সমস্ত কিছু নিয়ে আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, ভালো লাগবে। ওই যে বললাম, মানে রেডিওর সঙ্গে একটা ছোটবেলাকার গাঁট ছড়া ছিলই, এবং একটা জিনিস তো মানবেনি, আমাদের ছোটবেলায় রেডিওটাই কিন্তু গান বাজনা শোনার একটি এবং একমাত্র মানে মাধ্যম ছিল। হ্যাঁ, সবকিছুতে, কারণ তখন এত মিডিয়া ফিডিয়া, টিভি তো কবে এলো, টিভি তো অনেক পরে এসছে, টিভি আসার পরেও অনেক পরে, এবং টিভি একটা খুব লিমিটেড টাইম সন্ধ্যাবেলা ট্রান্সমিশন হতো, রেডিওটা সারা দিন ধরে চলতো গান শোনার জন্য এবং শাস্ত্রীয় সঙ্গীত শোনার জন্য। রেডিও বাড়িতে রেডিও শোনার একটা প্রচলন ছিলই, বড় সেই ভাল্ব সেটের রেডিও ছিল। নাটক হতো তখন বোধহয় শুক্রবারে আমরা সামনে বসে ভক্তের মতো নাটক শুনতাম। তারপরে আরেকটা হতো, সেটা কি বারে আমার মনে নেই, রাত্রিরে একটা নাটক হতো, রাত্রির বোধহয় 11টা থেকে 12টা পর্যন্ত, অনেক রাত্রির একটা নাটক, এবং সে নাটকের কি কোয়ালিটি, সে নাটক শুনে ঘুমিয়েছি, সেই নাটক শুনে কেঁদেছি, এরকম হয়েছে যখন অল্প বয়স ছিল। কি ভালো অভিনয় না, এবং মানে পরবর্তীতে মানে আমার সৌভাগ্য হয়েছে যে ওই যারা নাটক করতেন, ধরুন আমাদের জগন্নাথ বসুকে আমি পেয়েছি মানে শিলিগুড়িতে কাজ করার সময়, সামনাসামনি ওনার সঙ্গে কাজ করেছি, দেখি বিড়াল। দেবাশিস বসু কলকাতায় ছিলেন আমার সহকর্মী। হ্যাঁ, চাকরির ব্যাপারে যদি বলেন, ভালো তো লাগতোই রেডিওতে যে এরকম কাজ পাবো, কিংবা রেডিওতে যে এরকম কাজের অবসর আছে, সেগুলো সেই সময় আমি তো জানতামই না, অনেকেই জানতো না। আমি যে পোস্টে এখনো পর্যন্ত কাজ করি, যেটাতে আমি ঢুকেছি, সেটা হচ্ছে সহযোগী যন্ত্রশিল্পীর পোস্ট। আচ্ছা, সহযোগী যন্ত্রশিল্পী মানে আমাদের কাজ হচ্ছে অল ইন্ডিয়া রেডিও খুললে আমরা যে গান বাজনা যেগুলো শুনতে পাই, তার সঙ্গে যে বাঁশি কিংবা সেতার কিংবা বেহালা কিংবা ইসরা কিংবা তবলা বাজে, সেইগুলো সহযোগিতা যারা করে, সেই পোস্টগুলোকেই সহযোগী যন্ত্রশিল্পীর পোস্ট বলা হতো। এবং ওইটা হচ্ছে, ওই বললাম তো, পরে খুব তাড়াতাড়ি হয়ে গেল সমস্তটা। আমি ইউরোপ ট্যুর করে এলাম, তারপরে রবীন্দ্রভারতীতে মাস্টার্স ডিগ্রি পড়তে ঢুকলাম,
MA পড়তে পড়তে তখন MA-টা কমপ্লিট হয়নি, তখনও প্রায় মাস 6-7 বাকি। তার মধ্যেই একটা টার্নিং পয়েন্ট হলো যে আমি অল ইন্ডিয়া রেডিওর অডিশনে বসলাম, এবং আমাদের কতগুলো গ্রেডেশন সিস্টেম আছে রেডিওতে। এইটা একটু বলি শ্রোতাদের, এটা অনেকেই জানেন না। মানে সবচেয়ে তলার গ্রেড যেটা, সেটা বি গ্রেড। আরো আগে আমি শুনেছি আমাদের যারা সিনিয়র ছিলেন সেই সময় একটা সি গ্রেডও ছিল রেডিওতে, এবং তাদের নাকি সেই সময়কার ফিস ছিল 30 টাকা সামথিং এরকম একটা হবে, 30 রুপিস এরকম। তো সময় 30 টাকার মূল্য, 30 টাকা অনেক ছিল, সত্যি তাই। তো এখন যেটা আছে গ্রেডিং সিস্টেম, বি গ্রেড সবচেয়ে নিচু, তারপরে বি হাই গ্রেড একটা প্যালিটেবল, তারপরে হচ্ছে এ গ্রেড, সবার উপরে যে গ্রেডটা সেটা হচ্ছে টপ গ্রেড, যেটা আমি 2018 সালে পেয়েছি। এগুলো সব পরীক্ষা দিয়ে পেতে হয়। আচ্ছা। তো আমি সৌভাগ্যবান কি, আমি প্রথমবার যে পরীক্ষা দিতে বসলাম তাতে করে আমি বি গ্রেড না পেয়ে ওনারা আমাকে বি হাই গ্রেড দিলেন। আচ্ছা। এবং সেই সময় আকাশবাণীর প্রচুর চাকরি চারিদিকে, সহযোগী যন্ত্রশিল্পী, তার একমাত্রই কোয়ালিফিকেশন ছিল বি হাই গ্রেড। একাডেমিক কোয়ালিফিকেশনটা শুনলে আপনি হাসবেন, ক্লাস 8 পাস। হ্যাঁ, কেন? সই করে মাইনেটা তুলতে পারবে। ও আচ্ছা আচ্ছা, টিপ চাপটা দেবে না, তার থেকে একটু ভালো। তো ক্লাস 8 পাস, বি হাই গ্রেড। তো বি হাই গ্রেডটা যখন পেলাম তখন আমার বাবাই অ্যাপ্লাইটা করেছিলেন প্রথম। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাতে থাকতে পারি, কোন কোন স্টেশন খালি আছে দেখতে দেখতে পাওয়া গেল যে কার্শিয়াং রেডিওতে সেই সময় ফ্লুট প্লেয়ারের পোস্ট খালি রয়েছে। ও আচ্ছা, আকাশবাণী কার্শিয়াং। আচ্ছা। তো কার্শিয়াং এ চলে যেতে হতো। হ্যাঁ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো এক রাত্রির মধ্যে যাওয়া আসা করা যায়, সেইটা বাইরেও ছিল। কিন্তু কি বলবো, মানে সেই সময় কিন্তু মানে বাঙালিও তো গ্লোবাল হয়ে যায়নি ব্যাপারটা। আমার নিজেরই আফসোস হয় যে আমি তো সেই কার্শিয়াংই জয়েন করলাম চাকরি পেয়ে, বাড়ি থেকে দূরেই। হ্যাঁ, অনেক দূরে। কিন্তু আরেকটু দূরে যদি আমি বেনারস যেতাম কিংবা আমি এলাহাবাদ যেতাম, এই সব জায়গাগুলোতে পোস্ট খালি ছিল। আচ্ছা। কিংবা আমি লখনৌ যেতাম, সেটা বিদেশের মতো, মানে এদের কাছে বিদেশের মতো ছিল। কিন্তু আমি পরবর্তীতে ভেবে দেখেছি যে ওটা আমার মিউজিক্যাল ক্যারিয়ারের জন্য আরো ভালো হতো জায়গাগুলো, কারণ এগুলো মানে মানে সাংস্কৃতিক দিক দিয়ে জায়গাগুলো তো অনেক উন্নত। কার্শিয়াংটা খুব সুন্দর জায়গা, আমি নিন্দে করব না। নিশ্চয়ই। আমি 1991 সালে আমি তো পরীক্ষা দিলাম, দিয়ে আমি হই হই করে চান্স পেয়ে গেলাম ওখানে সঙ্গে সঙ্গে। মানে কি বলবো, মানে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসার পরেই সবাই আমাকে হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কনগ্রাচুলেট করা শুরু করলো, এবং জিজ্ঞেস করা শুরু করলো কবে জয়েন করছে, আমাদের এখানে ফ্লুট প্লেয়ারের পোস্ট খালি। আচ্ছা আচ্ছা। কিন্তু তখন আমি পড়লাম মুশকিলে, কারণ তখন আমার MA-টা কমপ্লিট হয়নি, মাস্টার্সটা। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে এই তো এখন যদি জয়েন করি তাহলে তো আমার মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট হবে না। তো সেই সময় ওখানে যিনি সেশন ডিরেক্টর ছিলেন, খুব শ্রদ্ধেয় এবং খুব মানে কি বলবো, মানে আকাশবাণীর হিস্ট্রিতে এরকম ভালো স্টেশন ডিরেক্টর খুব কম এসেছেন, ডক্টর টিকে দাস। আমি বলি সবাইকে ওনার কথা। উনি বললেন যে না, ঠিক আছে, তুমি সিলেক্ট হয়ে গেছো, তোমার সিলেকশন হয়ে গেছে, তোমার অ্যাপয়েন্টমেন্টটা আমি 6 মাস পিছিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। কলকাতা চলে যাও, পড়াশুনো করো, ভালো করে মাস্টার্সটা কমপ্লিট করো, করে এসে আমাদের এখানে জয়েন করো। আচ্ছা। পড়াশুনো হ্যাম্পার করতে হবে না। ওইটা একটা ভালো গ্রিন সিগন্যাল পাওয়া গেল। কলকাতায় চলে এলাম, এসে তাও পুরো নয়, মানে আমার 2টো পেপার থিওরিটিক্যাল দিয়ে আমি কার্শিয়াং এ জয়েন করেছি ডিসেম্বর মাসে। আচ্ছা। আমাদের সেই সময় ওরকম গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হতো, মানে 2টো পেপার ছিল হচ্ছে ডিসেম্বরের শুরুতে, আর 2টো পেপার ছিল জানুয়ারির শুরুতে। আর 1 মাসের পুরো, মোটামুটি 1 মাস পড়াশুনো করার জন্য সময়টা পাওয়া যায়। তো আমার খুব ভালো মনে আছে, আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে 1991 সালে 23শে ডিসেম্বর আমি আকাশবাণীতে কার্শিয়াংয়ে সহযোগী যন্ত্রশিল্পী হিসেবে জয়েন করলাম। তো সত্যি বলবো যে সেই সময় কলকাতা মন হতো, সবসময় মনে হতো চলে যাই কলকাতায়, কিন্তু কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং কি সুন্দর ছিল সে বলে বোঝানো যাবে না। সেই সময়কার পাহাড়, মানে আমাদের আকাশবাণীর যে ওখানে লোকেশনটা ছিল, আকাশবাণীর যে কোনো একটা জায়গা থেকে বসলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যেত সামনে। আচ্ছা। মানে সারাদিন পরে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যেত, আর কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার ডাক, মানে যতটা নিস্তব্ধতা হয় মোটামুটি সেই ব্যাপারটা। গান বাজনাটা সাংঘাতিক ভালো হতো, সত্যি ভালো হতো, কারণ আমার সহকর্মী কয়েকজনকে আমি পেয়েছিলাম কলকাতারই আর্টিস্ট, তাদের সঙ্গে পরবর্তীকালে আমি কলকাতাতে কাজও করেছি। যেমন দেবাশিস সরকার, তবলা বাদক, খুব গুণী, তিনি পণ্ডিত দেবাশিস সরকার টপগ্রেড পেয়েছেন কিছুদিন আগে, তখন ওইখানে আমার সহকর্মী ছিলেন। এরকম একজন সেতার বাদক ছিলেন, আমরা খুব রেয়াজ করতাম কার সঙ্গে বসে। কাজের চাপ সত্যি সেরকম ছিল না বললেই চলে, খুব কম কাজ,
করে কার্শিয়াংয়ে আমি বেশি দিন থাকলাম না, কারণ পাহাড়ে মানে একটু অসুবিধাই হতো ওই অল্টিটিউডের জন্য, ওই পরিবেশে মানিয়ে নেয়া। 2 বছর না 2.5 বছর মতো আমি কার্শিয়াংয়ে ছিলাম। তারপরে আমি একটু চেষ্টা করে আমি শিলিগুড়িতে ট্রান্সফার পেয়ে গেলাম। আচ্ছা, শিলিগুড়িতেও তখন নিচে রেডিও নেমে স্টেশন, এলেন একদম। তো শিলিগুড়ি স্টেশন তখন বেশ বড় স্টেশন, ওখানে তখন মোটামুটি প্রায় 500 আর্টিস্ট প্রোগ্রাম করে এরকম, আচ্ছা, বেশ বড়। কলকাতার পরেই শিলিগুড়ি, হ্যাঁ, এখন হ্যাঁ। স্টিল নাও। শিলিগুড়ি এলাম, ওই যে শিলিগুড়ি এলাম, এসে সেই যে শিলিগুড়িতে আমি বসে গেলাম, এবং আমার সেই সময় সিনিয়র সহকর্মী কয়েকজন ছিলেন, তারা আমাকে বলেছিলেন যে এই তো তুমি কলকাতা গেলে না, এই যে শিলিগুড়ি তুমি এলে, তুমি দেখো কতদিনে বেরোতে পারো এখান থেকে। ও আচ্ছা, এই শহরের একটা টান আছে আলাদা। হ্যাঁ, হ্যাঁ। সত্যি তাই। আমি সেই 94 সালে শিলিগুড়িতে এলাম, 14 বছর ছিলাম আমি শিলিগুড়িতে, হ্যাঁ বাবা, একটা যুগেরও বেশি। 14 বছর আমি শিলিগুড়িতে সার্ভিস করলাম, করে 2008-এ কলকাতা এলাম। হ্যাঁ, কিন্তু কি হয়, আমরা আমরা যে আমাদের জার্নিটা করি না সবসময়, বিশেষ করে আকাশবাণীর মতো এরকম একটা অর্গানাইজেশন, এতে সবসময় কিছু শিখতে শিখতে যাওয়া হয় সব জায়গাতে। হুম, মানে রেডিওতে থাকার সুবাদে কার্শিয়াং শিলিগুড়িতে আমরা প্রচুর শোনার স্কোপ পেতাম। মানে সেই সময়কার যতগুলো রেকর্ড কোম্পানি, পরবর্তীতে সিডি কোম্পানি, তারা তাদের সমস্ত প্রোডাকশন, যত রেকর্ড সিডি, সব বাঁচ বাঁচ সিডি এবং রেকর্ড আসতো রেডিওতে। এবং ইয়েতে শিলিগুড়িতে ওই সিডি গুলোর ইনচার্জ আমিই ছিলাম। তার ফলে আমি ওই অত বছরে যে পরিমাণ আমি ভালো ক্লাসিক্যাল পারফরমেন্স শুনেছি, মানে আমার যতক্ষণ ইচ্ছে বাড়িতে সিডি নিয়ে চলে আসতাম, এরকম ব্যাপার। বলতো যা নিয়ে যা, বাড়িতে বসে শুনবি, রেকর্ডিং করে নিবি। আর একটা জিনিস শিখেছি শিলিগুড়িতে থাকার সুবাদে, শিলিগুড়ি কিন্তু ক্লাসিক্যাল মিউজিক কিংবা রজনীকান্তের গান, রবীন্দ্রসঙ্গীতটা ভালো ছিল ওখানে, কিংবা নজরুল গীতি, এই দিকগুলো একটু কমা। শিলিগুড়ির যেটা মূল মানে সম্পদ, সেটা হচ্ছে ওখানকার লোকসঙ্গীত, ফোক, মানে দুর্ধর্ষ সমস্ত লোকগীতির শিল্পী। আপনি বাজিয়েছেন? আমি প্রচুর বাজিয়েছি, মানে আমি ওই 14 বছর এত ফোক বাজিয়েছি, আমি নিজেই বলছি যে আমি এত ফোক সং জানি, মানে আমাকে জাস্ট গানের কথা বললে পরে আর কথা দিলে আমি পুরো গানটা গেয়ে দিতে পারবো। এটা শেখা নয়? নিশ্চয়ই, এটা বিশাল পাওনা। তো এই প্রসঙ্গেই মনে পড়ে গেল, ফোকও তো আমরা শুনবো, অবশ্যই শুনতেই পারি, কারণ বাঁশির সঙ্গে একদম মানে ফোকটা কিন্তু রিলেট হয়ে থাকে, ভীষণ ভীষণ রিলেটেড একদম। এবং একটু একটা টেকনিক্যাল ব্যাপার বলি, এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল। এই আমি যে বাঁশিটা ধরুন বাজাই, এটা তো আর বাঁশি, যেটা বললাম আমাদের উত্তর ভারতীয় স্টাইলের বাঁশি। সেই সময় আরেকটা বাঁশি পাওয়া যেত, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে বাজতো, সেটা হচ্ছে টিপড়া বাঁশি বলতো সেটাকে, টিপড়া ফ্লুট। আচ্ছা, টিপড়া ফ্লুট আমার কাছে নেই। সেই বাঁশিগুলোর না এই এই হোলটা থাকতো না, তাহলে এই জায়গাটা কাটা থাকতো, এই রকম করে ধরে এই এজটাতে ফুঁ দিয়ে বাঁশিটা বাজানো হতো। আচ্ছা আচ্ছা, আর একটা স্পেশালিটি ছিল সেই বাঁশিটার, এটা একদমই টেকনিক্যালি বলছি, যে সেটাতে কিন্তু এখানে 3টে ফুটো, এখানে এই যে গ্যাপটা দেখছেন না, এখানে এইখানে একটা ফুটো থাকতো, 4টে ফুটো, 4টে আঙুল ইউজ করা যেত। আমি টিপড়াবাসির এই আড়বাঁশি সংস্করণটা বাজিয়ে দেখেছি আমি। তো তাতে কি হতো, একটা ব্যাপার হতো যে ওই বাঁশিগুলো তৈরি করা হয়েছিল এই লোকসঙ্গীত বাজানোর জন্য। আচ্ছা, কারণ লোকসঙ্গীতে কি হয়, লোকসঙ্গীতে না সব নোট ইউজ হয় না, সব স্বর ইউজ হয় না। ওতে বেসিক্যালি থাকে সা রে গা মা পা ধা, একটা কোমল নি সা, সা কোমল নি ধা পা মা গা রে সা, কখনো কখনো একটুখানি কোমল গান্ধারের ছোঁয়া, সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফোকের সুর আছে কিন্তু এরকম। বাঁশিগুলো এমন করে বানানো হতো, আমি একটু বাজিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এইখানে যেটা হয়, এটা সা, এটাতে সানি ধাপা বাজলো, এটাতে কিন্তু কোমল নি বাজাতে গেলে করতে হবে কোমলনিটা এরকম করে। ওরা করেছিল কি, কোমলনিটা হাফ করে বাজাতে আমাদের বাড়িতে, ওদের বাঁশিতে এই যে ফুটোটা থাকতো, তাতে হতো কি, এটা আলটিমেটলি হয়ে যেত সা কোমলনি শুদ্ধ নি ধা, বা দুটো নি এখানে থাকতো, যার জন্যে এটা তো বেসিক্যালি কি হয়, বাঁশি তো যারা বাজাতো
মানতেই হবে এটা, এই গ্রামের লোকজন বাজাতো, রাখাল বাজাতো, শ্রীকৃষ্ণ নিজেও রাখাল ছিলেন, তার প্রসঙ্গ তো আসবেই বারে বারে। তো এই রাখাল বালকেরা অত শুদ্ধ নোট কোমল নোট যাতে মানে তাদের ডিল করতে অসুবিধা না হয়, বাঁশিটাই ওরা এমন করে বাজিয়ে ফেলেছিল যাতে ফোক বাজানোর জন্য এবং ভাওয়াইয়া, উত্তরবঙ্গে যেটা সম্পদ, ভাওয়াইয়া বাজানোর জন্য কিংবা বাউল কিংবা ভাটিয়ালি বাজানোর জন্য যে নোটগুলো দরকার সেটা যেন ওরা এফোর্টলেসলি বাজাতে পারে, সেটা টিপরা বাঁশিতে। আমি একটা আমাদের দর্শকদের শ্রোতাদের আমি একটা লোকসঙ্গীতের একটা সুর শোনাচ্ছি, সেটা ভাটিয়ালি, আর তার সঙ্গেই খুব স্বাভাবিকভাবেই আসবেন আমাদের সকলের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ছেড়ে তো কিছু হয় না। তো লোকসঙ্গীতের সুর এবং তার সঙ্গে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর আমি বাজিয়ে শোনাচ্ছি। ঠিক আছে, ভাটিয়ালি শোনাচ্ছি। আর এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে বিশুদ্ধ ভাটিয়ালি যেটা, তার একটা না প্রগ্রেশন থাকে নোটের, যেমন এই নোটগুলোই ব্যবহার হয়। কোমলনি, কারবা, অনেক পুরনো গান একটা। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, এই ধরনেরই কোনো একটা লোকসঙ্গীতের ওপরে ভিত্তি করে আঙ্গিক করে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন তার সেই বিখ্যাত গান এইরকমই আরও অগণিত গান রবীন্দ্রনাথের আছে, বিভিন্ন রচয়িতারা রচনা করেছেন, কিন্তু মূল সুরটা কিন্তু সেই মানে লোকসঙ্গীত থেকে আসছে।